ওয়েলকাম টু ফিজিক্স গাইড। তোমাদেরকে সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি করিম স্যার তোমাদের জন্য আজকে যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা বোর্ডে লিখে দিয়েছি। দেখো, ভূচৌম্বক ক্ষেত্র, আর্থ ম্যাগনেটিক ফিল্ড। আমরা এই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, টপিকটা একটু মন দিয়ে দেখো, খুবই ভালো লাগবে আশা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে খেয়াল রাখো। হ্যাঁ, বিষয়টা একটু খটমটে টাইপের, হ্যাঁ আমি আগে থেকে বলে রাখছি, কিন্তু মনে রাখো যে যদি একবার বুঝে যাও তাহলে খুবই ইন্টারেস্টিং লাগবে। তো চলো আমরা শুরু করি। ভূচৌম্বক ক্ষেত্র। তো আমরা সবাই জানি যে পৃথিবী তার চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র বিরাজমান। পৃথিবীর চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র অবস্থান করে। এই চৌম্বক ক্ষেত্রটা কার? পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র। তো এই চৌম্বক ক্ষেত্রের উৎপত্তিটা কি আমরা সেটা আলোচনা করছি। আমরা প্রথমে যেটা দেখব যে এই চৌম্বক ক্ষেত্রের উৎপত্তিটা কি। বলে রাখি যে পৃথিবীর তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, এর উৎপত্তি বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ব্যাখ্যা করেন। কিন্তু বর্তমান সময়ে আধুনিক যে মতবাদ, সেই মতবাদটা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবী, এটা যদি বলি আমরা পৃথিবী আমাদের এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা আমরা সাউথ, এভাবে আমরা অভিমুখটা দেখাচ্ছে। এখন কি হয়, পৃথিবীর যদি আমরা দেখতে যাই তো আমরা পৃথিবীর কেন্দ্রে যেটা থাকে, পৃথিবীর কেন্দ্রে থাকে আমাদের এটা হচ্ছে সলিড কোর। এটা হচ্ছে আমাদের বলবো ইনার কোর, ইনার কোর। মানে পৃথিবীর কেন্দ্র থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত আমরা দেখব যে এখানে যে বডিগুলো থাকে, মেটাল বডিগুলো খুবই শক্ত থাকে, হ্যাঁ সলিড থাকে। আর মোটামুটি ধরে রাখো পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত লিকুইড থাকে। লিকুইড কোর, এখানে কি থাকে? লিকুইড থাকে, ঠিক আছে, এতটা পর্যন্ত, এই সারফেস পর্যন্ত, এতটা সারফেস পর্যন্ত লিকুইড থাকে। কিসের লিকুইড? মানে ম্যাগমা। সেটা হচ্ছে আমাদের লোহা, তারপর নিকেল, কোবাল্ট, এগুলো কি আকারে থাকে? এগুলো হচ্ছে আমাদের লিকুইড ফর্মে থাকে। কারণ এখানকার টেম্পারেচার কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ তাপমাত্রায় কখনো কোনো বডি সলিড আকারে থাকতে পারে না, সেটা লিকুইড হয়ে যায়। তো লিকুইড যখন হয়ে যাচ্ছে লোহা, নিকেল, কোবাল্টে, যখন লিকুইড ফর্মে চলে আসে, তখন এই লোহা, নিকেল, কোবাল্ট থেকে কিন্তু আমাদের যে লাস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো বেরিয়ে যায়। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এর মধ্যে কি দেখবো? এই যে ফর্মে থাকে ইলেকট্রন থাকে আর আয়ন থাকে। যখনই কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা আয়নে পরিণত হয়, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আয়ন এবং ইলেকট্রন থাকে। তাহলে আমরা কি জানলাম যে আউটার কোর, এটা লিকুইড কোর, এটা হচ্ছে বেসিক্যালি আউটার কোর। পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 3500 কিলোমিটার আউটার কোর থাকে। আউটার কোরের ব্যাসার্ধ 3500 কিলোমিটার অবধি পর্যন্ত প্রায় আমরা দেখবো যে 3500 কিলোমিটার পর্যন্ত আমাদের যেটা থাকে সেটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে। এবং সেখানে যে লোহা, নিকেল, কোবাল্ট থাকে সেটা হচ্ছে আমাদের লিকুইড। এবং ওর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে এবং থাকে আয়ন। পৃথিবী কি হয়? পৃথিবী যখন আমাদের জানি যে পৃথিবী সবসময় ঘুরছে কোন দিকে, আমরা এটা যদি বলি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এবার দেখো যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তাহলে যে এর মধ্যে যে ইলেকট্রন আছে, আয়ন আছে, ওই আয়নেরও একটা ঘূর্ণন শুরু হয়। আয়ন বা ইলেকট্রনের একটা ঘূর্ণন শুরু হচ্ছে। আমরা কি জানতাম? আমরা জানি যে কোনো একটা আধান যদি একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে আমরা তার জন্য একটা কারেন্ট পেয়ে যাব। কেন পাবো? আমরা জানি যে ইলেকট্রনের চলাচল মানে হচ্ছে কারেন্ট, সেটা বৃত্তাকার পথে হতে পারে বা রৈখিক হতে পারে। তাহলে যদি ইলেকট্রন ঘুরছে, আয়ন ঘুরছে, এর মধ্যে পৃথিবী ঘুরছে, তার জন্য ইলেকট্রন আয়নের ঘূর্ণন হচ্ছে,
এর জন্য আমরা দেখব যে ইলেকট্রন এবং আয়নের ভেতরে ছোট ছোট আমাদের লুপ তৈরি করে, এরা এরকম কারেন্ট লুপ তৈরি করে, এর মধ্যে ইলেকট্রনগুলো বা আয়নগুলো চলাচল করে ওই লুপের মধ্যে। তো আমরা কি জানি, আমরা তো জানতাম, তোমাদেরকে বলেছি যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ যদি ওর মধ্যে একটা কারেন্ট ফ্লো হয় তাহলে ওই একটা লুপ ম্যাগনেটের মতো আচরণ করবে, যার একটা থাকবে কি নর্থ পোল এবং থাকবে একটা সাউথ পোল। আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি এই বিষয় নিয়ে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণন বা আয়নের ঘূর্ণন মানে হচ্ছে কারেন্ট পাবো, আর এই সৃষ্ট কারেন্টের জন্যই আমরা কি হবে, একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে, একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে। কারণ যেখানে যেখানে আমাদের কারেন্ট ফ্লো হবে, কোনো ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে একটা চৌম্বকক্ষেত্র তৈরি হয়, আমাদের খুব ভালোভাবে জানা আছে। তাহলে কি বললাম, তাহলে এখানে ইলেকট্রন ঘুরছে বা আয়ন ঘুরছে, আর ইলেকট্রন আয়নের ঘূর্ণন মানে হচ্ছে কারেন্ট। আর কারেন্ট মানে কি, কারেন্ট যদি কারেন্ট ফ্লো হয়, লুপের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, এটা ছোট ছোট কাল্পনিক লুপ ভাববো আমরা, ওই লুপের মধ্যে কারেন্ট ফ্লো হলে তার চারপাশে একটা চৌম্বকক্ষেত্র তৈরি হবে। তাহলে এটা হচ্ছে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সৃষ্টির কারণ। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার, সকলের বোঝা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা উৎপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপর আমরা যা দেখবো, আমরা কিছু তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এটাকে পৃথিবী থেকে নিচ্ছি। এদিকে একটা লাইন টানলাম, এদিকে একটা লাইন টানলাম, এটা আমরা বলবো ইস্ট, ওয়েস্ট, এটা নর্থ, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। দেখো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আসলে এটা কি, যদি আমরা এটা দেখতে যাই তাহলে দেখব যে এটাকে বলবো আমরা জিওমেট্রিক্যাল নর্থ, মানে ভৌগোলিক উত্তর মেরু। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল সাউথ, মানে ভৌগোলিক দক্ষিণ মেরু। আমরা পৃথিবীকে ভাবি যে এই বরাবর এভাবে রোটেট করছে, আসলে পৃথিবী কিন্তু মনে রাখো যে পৃথিবী সামান্য একটু হেলে, সামান্য একটা পৃথিবী একটু হেলে ঘুরে, পৃথিবী এইভাবে ঘুরে না, ঠিক আছে। পৃথিবী সামান্য একটু কাত হয়ে ঘুরতে থাকে। কেমন ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। দেখো আমার কাছে এই ফিগারটা আছে, আসলে পৃথিবী এইভাবে ঘুরছে, সামান্য একটু হেলে ঘুরছে, ঠিক আছে। এটাকে আমরা বলেছিলাম জিওমেট্রিক্যাল নর্থ। এই যে লাইনটা, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল নর্থ, এটা জিওমেট্রিক্যাল সাউথ, এটা জিওমেট্রিক্যাল নর্থ, এটা জিওমেট্রিক্যাল সাউথ। পৃথিবী কিন্তু সামান্য একটু কাত বা একটু হেলে ঘূর্ণন হয়। তাহলে আমরা যদি ভাবি তাহলে পৃথিবীর ঘূর্ণন কিন্তু আমাদের সামান্য একটু হেলে ঘুরছে, মানে আমরা যদি একটা লাইন পাস করি, এভাবে একটা লাইন পাস করি, তাহলে আলটিমেট পৃথিবীর ঘূর্ণন এইভাবে হচ্ছে, এই অ্যাক্সিসের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো যে এটা আসলে কি, এই লাইনটা হচ্ছে আমাদের ভৌগোলিক অক্ষ, ঘূর্ণন অক্ষ। হ্যাঁ, এই লাইনটা আমাদের হচ্ছে আসলে কি ভৌগোলিক বা জিওমেট্রিক্যাল রোটেশনাল অ্যাক্সিস লিখতে পারি আমরা, লিখে দিই, ইংলিশে লিখি, ঠিক আছে। আর বলো জিওমেট্রিক্যাল রোটেশন অ্যাক্সিস। আসলে আমরা এটাই বুঝতাম যে এই বরাবর ঘুরছে, কিন্তু আসলে এই অক্ষ বরাবর ঘুরে না, ঠিক আছে। কোন অক্ষ বরাবর ঘুরে, এই অক্ষ বরাবর ঘুরছে। এরপর আমরা বলি যে কি হয়, পৃথিবীকে আমরা ভাববো যে পৃথিবীর চারপাশে একটা চৌম্বকক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে সেই চৌম্বকক্ষেত্রকে ভালো করে বুঝতে গেলে কিন্তু আমাকে একটা কাল্পনিক চৌম্বক দণ্ডর কথা চিন্তা করতে হবে। কেমন কাল্পনিক চৌম্বক দণ্ড? পৃথিবী যেদিকে ঘুরছে, হেলে ঘুরছে, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা এই বরাবর একটা চৌম্বক দণ্ড চিন্তা করছি। এটা হচ্ছে একটা কাল্পনিক চৌম্বক দণ্ড। আমরা ভাবছি এই চৌম্বক দণ্ডের জন্যই আমাদের পৃথিবীর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। আসলে কিন্তু এটা একটা কল্পনা, ঠিক আছে। এরকম কোনো চৌম্বক দণ্ড পৃথিবীর কেন্দ্র দিয়ে পাস করে না, আমরা এটা জাস্ট কাল্পনিকভাবে ভেবে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, যেহেতু চৌম্বকটা এই বরাবর থাকবে, একটা কল্পিত চৌম্বকটা এই বরাবর থাকবে যেদিকে পৃথিবী ঘুরছে, তার জন্য এটা বলবো আমরা ম্যাগনেটিক নর্থ। আর এটাকে বলবো কি ম্যাগনেটিক সাউথ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আমার যেদিকে ম্যাগনেটিক নর্থ সেদিকে থাকবে ম্যাগনেটের সাউথ পোল। মাথায় রাখো, এই ম্যাগনেটের সাউথ পোল
এখানে। আর যেদিকে ম্যাগনেটিক সাউথ সেদিকে থাকবে ম্যাগনেটের নর্থ পোল, ম্যাগনেটের নর্থ পোল। আমরা জানি কোন একটা ম্যাগনেটের নর্থ পোল থেকে বলরেখাগুলো কোথায় যায়, সাউথ পোলে শেষ হয়। তাহলে বলরেখাগুলো ঠিক আমাদের এভাবে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে বলরেখাগুলো আমাদের ওকে। সরি, এটা দাও, পৃথিবী নিয়ে নিচ্ছি লাইনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এটা, ঠিক এইভাবে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো নর্থ থেকে সাউথের দিকে শেষ হচ্ছে। তাহলে আমাদের এ হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বড়রেখা আমরা অঙ্কন করলাম। আমরা কি ভাবলাম, একটা নর্থ পোল, একটা দণ্ড চৌম্বক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন্দ্র বরাবর পাস করছে, তারও চৌম্বক ক্ষেত্রে আমরা দেখিয়েছি চৌম্বক বলরেখাগুলোকে। আসলে পুরো সিস্টেমটা এরকম, ম্যাগনেটিক নর্থ পোল, এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ পোল। বোঝা গেছে? আরো ক্লিয়ার ভিউয়ের জন্য তোমাদেরকে আমি একটা ছবি দেখাতেই পারি, আরো ক্লিয়ার ভিউয়ের জন্য একটা ছবি দেখাতেই পারি আমি। বিষয়টা এরকম, ঠিক আছে, যে এই অ্যাঙ্গেল ম্যাগনেটিক আমাদের জিওগ্রাফিক নর্থ পোল এবং ম্যাগনেটিক নর্থ পোল এর মধ্যবর্তী কোণটাকে থাকে আমাদের 11.5 ডিগ্রি, 11.5 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আমরা আলোচনা করছি এগুলো তার জন্য না। এই অ্যাঙ্গেলটা থাকে প্রায় 11 ডিগ্রি, মানে 11 ডিগ্রি হেলে রোটেট করে পৃথিবী, 11 ডিগ্রি হেলে রোটেট করে। তাহলে বলরেখাগুলো কি হচ্ছে দেখো, বলরেখাগুলো আমরা এটা বলছি যে এটা হচ্ছে এটা সাউথ ম্যাগনেটিক পোল, সাউথ ম্যাগনেটিক পোল, বা এটা আমরা বলেছিলাম এমএস, এটা এমএস, এটা হচ্ছে এমএন। আমাদের এটা হচ্ছে নর্থ, এদিকে সাউথ, মানে এদিকে নর্থ আমরা ভাববো। চলো আমরা আর এই বিষয় নিয়ে ই করছি না, আমরা আমাদের বিষয়ে চলে যাই। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পৃথিবীর যদি চৌম্বক ক্ষেত্র কোথাও তুমি পরিমাপ করতে চাও তাহলে 3টা উপাদান দরকার। সেটা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপাদান। কি বললাম, যদি পৃথিবীর কোনো বিন্দুতে, পৃথিবীর কোথাও কোনো বিন্দুতে তুমি যদি চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ জানতে চাও তাহলে 3টা উপাদান দরকার সেটাকে ভালোভাবে বুঝতে গেলে, যে ওই স্থানে চৌম্বক ক্ষেত্রের মান কত এবং অভিমুখ কোন দিকে, ঠিক আছে। সেটা আমাদের হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপাদান। কি কি উপাদান আমি বলি। 1 নম্বর উপাদান হচ্ছে যে ভূচৌম্বক ক্ষেত্রের, এটা হচ্ছে বললাম বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। 2 নাম্বার হচ্ছে আমাদের বলবো যে বিনতি কোণ, বা শুধুমাত্র নতি কোণও বলা যায়, বিনতি কোণ। সেটা কি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এবং 3 নাম্বার আমরা প্রত্যেকটা একটা ডিসকাস করবো, তার জন্য খুব ডিটেলসে ডিসকাস করবো। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের যে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ঠিক আছে, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আমরা প্রত্যেকটা ডিটেলস এবার আমরা ডিসকাশন যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের ডিসকাশন আমরা যাচ্ছি। এটা মন দিয়ে দেখতে হবে, প্রত্যেককে বলি, ঠিক আছে। দেখো আমরা কি করতে পারি, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা বলবো আমরা যে ম্যাগনেটিক অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস, আর এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রোটেশনাল অ্যাক্সিস বা জিওমেট্রিক অ্যাক্সিস বলতে পারো। এটা হচ্ছে ম্যাগনেটিক রোটেশনাল অ্যাক্সিস, মানে এই এই অ্যাক্সিস বরাবর পৃথিবীটা রোটেট করছে, ঠিক আছে। এই অ্যাক্সিস বরাবর রোটেট করছে, এই অ্যাক্সিস বরাবর পৃথিবী রোটেট করছে, তার জন্য ম্যাগনেটিক রোটেশনাল
রোটেশনাল অ্যাক্সিস বা শুধুমাত্র ম্যাগনেটিক অ্যাক্সিসও বলতে পারো। তাহলে ম্যাগনেটিক অ্যাক্সিস এবং জিওমেট্রিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাক্সিস আর এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। এই জিওমেট্রিক্যাল অ্যাক্সিস এবং ম্যাগনেটিক অ্যাক্সিসের মধ্যবর্তী কোণটাকেই বলবো আমরা কি? বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক অ্যাক্সিস and geometrical axis, geometrical axis is called কি? angle of declination, ঠিক আছে? এটাকে বলা হয় আমাদের, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশনকে বলা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন লিখে দিই, এটা হচ্ছে আমাদের ডেল্টা, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস অ্যান্ড জিওমেট্রিক্যাল অ্যাক্সিস ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আবার বলি, এই লাইনটা আমরা যদি এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস, কারণ ম্যাগনেটটা এই বরাবর আছে, ম্যাগনেটের এই যে দণ্ডচুম্বকের অক্ষ এই বরাবর, আর এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল অ্যাক্সিস। এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ডেল্টা, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা ডেল্টা, ঠিক আছে? তাহলে আমরা বিচ্যুতি কোণ পেয়ে গেলাম। আমরা বিরতি কোণ যাচ্ছি, তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, তাহলে আমরা লিখে দিই এখানে যে বিচ্যুতি কোণ অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। তার আগে আমরা বলে রাখি একটা জিনিস আমরা বুঝি। ভাবো, সাপোজ ধরো আমরা কি করছি যে জিওমেট্রিক্যাল নর্থ এবং ম্যাগনেটিক নর্থ এই বরাবর তুমি পৃথিবী কি করো, এই বরাবর তুমি যদি একটা জিওমেট্রিক্যাল নর্থ এই লাইন বরাবর তুমি যদি পৃথিবীকে কাটো, তাহলে যে একটা তল পাচ্ছি সেটা বলবো আমরা ভৌগোলিক মধ্যতল, জিওমেট্রিক্যাল মেরিডিয়ান। কি বললাম? জিওমেট্রিক্যাল নর্থ এবং জিওমেট্রিক্যাল সাউথ বরাবর তুমি যদি পৃথিবী কেটে নাও, তাহলে যে তলটা পাবো সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল মেরিডিয়ান, ভৌগোলিক মধ্যতল। আর ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ এই বরাবর তুমি যদি চুম্বকটা কেটে নাও, একটা পৃথিবীটাকে কাটো, তাহলে একটা যে তলটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি বলবো, সেটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল, ম্যাগনেটিক মেরিডিয়ান। তো আমি ধরে নিচ্ছি যে দেখো এই জায়গাটা খুব ভালো সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আমরা এটাকে ধরে নিচ্ছি যে এই যে তলটা, এই তলটাকে আমরা ধরেছি যে এটা আমাদের এই বরাবর কি আছে, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ। আমরা এইভাবে দেখাচ্ছি, এই লাইনটা এখানে যে তলটা পাস করছে, এই লাইনটা যে তলটা পাস করছে, এরকম তল, জিএন বলছি, জিওগ্রাফিক্যাল নর্থ। তাহলে এই তলটার নাম দিচ্ছি আমরা কি, আর আরেকটা তল পাস করছে কিভাবে, আর একটা তল আমরা এইভাবে পাস করছে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল আচ্ছা ম্যাগনেটিক, এটা হলো ম্যাগনেটিক নর্থ। এখনই বললাম যে এই অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হয়ে যায় আমাদের ডেল্টা, বিচ্যুতি কোণ। আমরা যদি বলি সাপোজ ধর এটা পি, আমরা তলটার নাম দিচ্ছি কিউ, এটা আর এস,
তাহলে পি এটাকে আমরা বলছি কিউ ড্যাশ, তাহলে এটাকে বলছি আমরা আর ড্যাশ আর এস। তাহলে এখানে এখানে মনে রাখো যে পি কিউ ড্যাশ, এটা আর ড্যাশ আর এস, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল এটা বলা হচ্ছে জিওমেট্রিক্যাল মেরিডিয়ান। জিওমেট্রিক্যাল মেরিডিয়ান, ঠিক আছে। আর পি কিউ আর এস এটা বলা হচ্ছে চৌম্বক মধ্যতল। ম্যাগনেটিক মেরিডিয়ান, ওকে, ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে এই তলটা পি কিউ আর এস, এই তলটা কিন্তু আমাদের ম্যাগনেটের অক্ষ বরাবর পাস করছে। আমরা যদি দেখি তাহলে এই বরাবর, ঠিক আছে, এই অক্ষ বরাবর কিন্তু তলটা চিন্তা করছি, ভালো করে বুঝো, এই অক্ষ বরাবর তলটা চিন্তা করছি, আর এটা জিওমেট্রিক্যাল নট, এই বরাবর আমরা অক্ষটাকে চিন্তা করছি। নেক্সট আমরা যাচ্ছি যে আমরা তাহলে ম্যাগনেটটা কোথায় আছে। ম্যাগনেটটা অবভিয়াসলি আমরা বলতে পারি পি কিউ আর এস, এই তলে কিন্তু চৌম্বক ম্যাগনেটটা আছে। কোন তলে? পি কিউ আর এস, এই তলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই তলে কাজ করবে। কেন? কারণ পৃথিবীর চৌম্বক দণ্ড, যেটা কল্পিত চৌম্বক দণ্ড ভাবছি, এটা কাল্পনিক চৌম্বক দণ্ড, সেই চৌম্বক দণ্ডটাই পি কিউ আর এস এই তলে আছে। তার জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিন্তু এই তলেই থাকবে, ঠিক আছে, এই তলেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থাকবে। মাথায় ক্লিয়ার করে এটা ভেবে নাও, ঠিক আছে, পি কিউ আর এস তলেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে আমরা লিখে দিচ্ছি যে এই তলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিরাজমান বা আছে লিখতে পারো, এই তলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আছে। বোঝা গেছে? নেক্সট আমরা বলি যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই তলে থাকে তাহলে কি হয়। দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি এরপরে তোমাদেরকে, যে যদি আমরা একটা ফ্রি সাসপেন্ড ম্যাগনেটিক নিডল আমরা যদি এইভাবে ঝুলিয়ে দিই, কোথায়, কোন তলে ঝুলাচ্ছি আমরা, এস আর এম এন ম্যাগনেটিক নর্থ পোল বরাবর আমরা এইভাবে একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে ম্যাগনেটটা কিন্তু আমাদের এই বরাবর থাকছে না, দেখবো ঠিক ম্যাগনেটটা এই তলে কিছুটা ঝুঁকে যাচ্ছে, কিছুটা নেমে যাচ্ছে, কিছুটা নত হয়ে যাচ্ছে। আবার বলি, যদি একটা ফ্রি সাসপেন্ড ম্যাগনেটকে ঝুলিয়ে দাও তাহলে দেখবো যে ম্যাগনেটিক নিডলটা আমরা এর অনুভূমিক বরাবর থাকছে না, কিছুটা ঝুঁকে থাকছে, সর্বদা ঝুঁকে থাকছে। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছে। কি বললাম? যে এটা আমাদের রেড কালি বোঝাচ্ছি, কেন রেড কালি দিয়ে বোঝাচ্ছি? কারণ এই তলে চৌম্বক ক্ষেত্রটা আছে, তার জন্য রেড বোঝাচ্ছি। হ্যাঁ, তুমি ভাবো না যে এই চৌম্বক ক্ষেত্র এই তলে নাই, পি কিউ ড্যাশ আর ড্যাশ এই তলে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা নেই, আছে পি কিউ আর এস এ। তো আমরা কি বললাম, যদি একটা ফ্রি ম্যাগনেটকে ঝুলিয়ে দিই তাহলে এই বরাবর থাকবে না, দেখবো কিছুটা ঝুঁকে যাচ্ছে। তাহলে এই যে অনুভূমিকের সঙ্গে যতটা ঝুঁকে যাচ্ছে সেটাকে বলবো থিটা, এটা হচ্ছে নতি কোণ বা বিনতি কোণ। নত হয়ে যাচ্ছে, চুম্বকটা নত হচ্ছে, তার জন্য নতি কোণ। তাহলে থিটাটা কি এখানে? থিটাটা হচ্ছে থিটা ইকুয়ালস টু নতি কোণ বা বিনতি কোণ লিখি। অনেক দেখবে যে বইয়ে বিনতি কোণ আছে, হ্যাঁ, বিনতি কোণ। বিনতি কোণ। তাহলে কেন ম্যাগনেটটা, যদি আমরা বলি যে ম্যাগনেটটা যদি এই বরাবর ঝুলে যায়, যেটা আমরা ঝুলাচ্ছি ম্যাগনেটটা এই বরাবর যদি কিছুটা নত হয়ে ঝুলে তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই তলে চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে। কারণ পৃথিবীর একে ম্যাগনেটটাকে নিজের দিকে টানছে। একটা ম্যাগনেট অন্য একটা ম্যাগনেটকে আকর্ষণ করবে আমরা এটা জানি। তাহলে অবভিয়াসলি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই বরাবর আছে, তার জন্য ম্যাগনেটটা এই বরাবর ঝুঁকে যাচ্ছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি এই বরাবর থাকতো, তাহলে যদি আমরা ম্যাগনেটটাকে ঝুলিয়ে দিতাম তাহলে ম্যাগনেটটা ওই বরাবরই থাকতো। বোঝা গেছে? তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অবভিয়াসলি এই বরাবর কাজ করছে। বিটা কি? বি হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র।
পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা যদি এই বরাবর বি এর কম্পোনেন্ট নিচ্ছি, তাহলে এটা কত পাবো? তাহলে এই বরাবর যদি বি কে ধরে নিই, তাহলে এটা লিখবো বি এইচ, হরাইজন্টাল মানে অনুভূমিক বরাবর। বি এর অনুভূমিক উপাংশ কত? বি এইচ ইকুয়াল লিখবো আমরা বি কস থিটা। যেদিকে থিটা আছে সেদিকে কস, আর এই বরাবর লিখবো আমরা কত? এই বরাবর যেটা করব সেটা হচ্ছে বি ভি মানে হচ্ছে উলম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট বি সাইন থিটা। তাহলে আমরা কি বললাম? তাহলে বিএইচ হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, বা পৃথিবীর বলতে পারো ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আর বিভিটা কি? বিভিটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা যদি বলি, তাহলে দেয়ারফর আমরা বলতে পারি অতএব বিএইচ ইকুয়াল টু কত লিখবো? আমরা বললাম বিএইচ ইকুয়াল টু বি কস থিটা। ঠিক আছে, বিএইচ ইকুয়াল টু বি কস থিটা। আর বিভি কত? বি সাইন থিটা। দেয়ারফর আমরা যদি এটা অনুপাত করি যে বিভি বাই বিএইচ ইকুয়াল টু পাচ্ছি আমরা কত? ট্যান থিটা। ট্যান থিটা। তাহলে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে আমরা অঙ্ক দেখব। ঠিক আছে, এই ফর্মুলা, এই চারটে ফর্মুলা নিয়ে বিভি, এটা এই তিনটে ফর্মুলা নিয়ে আমরা অঙ্কগুলো দেখব। ঠিক আছে, এই অঙ্ক এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো থাকে খুবই সহজ অঙ্ক থাকে, এই চারটে ফর্মুলা জানলে অবভিয়াসলি তোমরা সমস্ত অঙ্কগুলো ইজিলি করতে পারবে। ঠিক আছে, এখন আমরা বলে রাখি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন আমাদের মনে রাখো, যে জেনে রাখো বা মনে রাখো বলছি আমরা, মনে রাখো যে চৌম্বক মেরুতে মানে চুম্বক মেরু কোনটা বলছি দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে ছবি আঁকছি। এটা হচ্ছে চুম্বক মেরু। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ, এটা বলেছিলাম ম্যাগনেটিক সাউথ, আর এটা বলেছিলাম আমরা জিওমেট্রিক্যাল নর্থ, জিওমেট্রিক্যাল সাউথ। আর এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ইস্ট, বা আমরা বলতে পারি যে এটা নিরক্ষরেখা এদিকে অবস্থান করছে। হ্যাঁ, এটা বলে ভৌগোলিক নিরক্ষরেখা। ভৌগোলিক নিরক্ষরেখা, নিরক্ষরেখাকে বলা হয় বিষুব রেখা বলা হয়। ভৌগোলিক নিরক্ষরেখা এদিকে কাজ করছে, আর যেহেতু পৃথিবী একটু কাছে ঘুরছে, তার জন্য ভৌগোলিক নিরক্ষরেখা আমাদের এইদিকে ট্রান্সফার হবে। সরি, এটা হচ্ছে আমাদের চৌম্বক বিষুবরেখা বা বিষুবরেখা বা নিরক্ষরেখা, চৌম্বক নিরক্ষরেখা। ঠিক আছে, চৌম্বক নিরক্ষরেখা। মনে রাখো চৌম্বক মেরু কোনটা? চৌম্বক মেরু এটা, এখানে চৌম্বক মেরুতে আমাদের থিটার মানটা 90 ডিগ্রি হয়। আর চৌম্বক নিরক্ষরেখায়, চৌম্বক নিরক্ষীয় তলে বা নিরক্ষরেখায় বলতে পারো, নিরক্ষীয় তলে। হ্যাঁ, নিরক্ষীয় তল বলতে গেলে আমরা যদি এরকম ভাবে একটা তল চিন্তা করি, এইভাবে যদি একটা তল চিন্তা করি, এই চৌম্বক নিরক্ষরেখা বড় একটা তল চিন্তা করি, সেটা হচ্ছে চৌম্বক নিরক্ষীয় তল। তা চৌম্বক নিরক্ষীয় তলে থিটার মানটা কিন্তু 0 ডিগ্রি হয়। এই কোশ্চেনটা অবশ্যই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখে দাও। কোথায় থিটার মান বেশি, 90 ডিগ্রি, কোথায় 0 ডিগ্রি, কোশ্চেন হতেই পারে। ঠিক আছে, আচ্ছা এই একটা কোশ্চেন। হ্যাঁ, এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যা বলি, কিছু কোশ্চেন আমি তোমাদেরকে করাবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দিয়েছে বোর্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে।
আমরা সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ধরে ধরে করে দিচ্ছি। আমরা প্রথম যে সমস্যাটা দেখব, আমাদের প্রথম যে প্রবলেমটা বলে দেওয়া হয়েছে, দেখো লেখা আছে যে কোনো অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা। মানে আমাদের এখানে কোশ্চেনে যেটা বলে দেওয়া হয়েছে অনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে BH, সেটা কত বলেছে আমাদের 30 মাইক্রোটেসলা, ঠিক আছে? এবং বিনতি কোণ বলে দেওয়া হয়েছে আমাদের, বিনতি কোণ কত? বিনতি কোণ মানে থিটা, আমরা বলেছিলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওই অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত? তাহলে আমরা একটা রিলেশন লিখেছিলাম যে BV বাই BH ইকুয়ালস টু tan থিটা। তাহলে আমাদের এখানে চেয়েছে কি? চেয়েছে আমাদের BV চেয়েছে, ঠিক আছে? তাহলে BV কত লিখবো আমরা? BV মানে লিখবো BH ইন্টু tan থিটা। BH এর মান কত বলে দেওয়া হচ্ছে আমাদের? BH এর মান বলেছে 30 মাইক্রোটেসলা, 30 মাইক্রোটেসলা, ঠিক আছে? থাক 30 থাক, ইন্টু আমরা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ঠিক আছে? 1/√3। তাহলে আমরা মানটা যদি পুট করি, আমরা যদি মানটা পুট করি tan 30 ডিগ্রির মান, তাহলে এটা পেয়ে যাবো আমরা 17.32 মাইক্রোটেসলা। আর 1 মাইক্রোটেসলা মানে হচ্ছে 10⁻⁻6, ঠিক আছে? তো মাইক্রোটেসলা আকারে আমরা লিখলাম অ্যান্সারটাকে, আশা করছি বুঝেছো। এরপরে যে অঙ্কটা আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের, বলেছে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক। মানে অনুভূমিক প্রাবল্য বলেছে, অনুভূমিক প্রাবল্য সেটা হচ্ছে কত? BH বলেছে আমাদের মোট প্রাবল্যের অর্ধেক। BH মানে লিখবো B বাই, মোট প্রাবল্য কত? B/2। অনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক, ওই স্থানের বিনতি কোণ কত? আর BH মানে কত জানি আমরা? BH মানে জানি B cos থিটা, B cos থিটা ইকুয়াল টু B/2। তাহলে cos থিটা কত পাচ্ছি আমরা? cos থিটা পেয়ে যাচ্ছি আমরা হাফ। তো থিটা কত? থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তার জন্য থিটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা নেক্সট প্রবলেম দেখে নিই। আমার নেক্সট প্রবলেম কি বলে দেওয়া আছে যে পৃথিবীর কোনো স্থানে ভূচৌম্বকত্বের অনুভূমিক উপাংশ আমাদের বলে দেওয়া আছে, মানে BH আমাদের বলে দেওয়া আছে BH কত? 3.6 ইন্টু 10⁻³ 10⁻5 টেসলা। ওই স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটা কত বলেছে? আমাদের থিটা বলেছে 60 ডিগ্রি নর্থ, এন মানে হচ্ছে নর্থ, ঠিক আছে? তাহলে ওই স্থানে ভূচৌম্বকত্বের উলম্ব উপাংশ কত এবং ভূচৌম্বকত্বের মোট প্রাবল্য চেয়েছে। তাহলে আমাদের BH আমাদের বের করতে হবে, সরি BV বলেছে, BV বের করতে হবে আর B বের করতে হবে। আমাদের এই হচ্ছে কোয়েশ্চেন চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে BV ইকুয়াল টু BH ইন্টু tan কত বলেছে? 60 ডিগ্রি। BH কত আমাদের এখানে? BH বলে দেওয়া আছে 3.65 ইন্টু 10⁻⁵। আর tan 30 ডিগ্রি মান কত? সরি tan 60 ডিগ্রি √3। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা ভ্যালুটা কত পেয়ে যাব? আমাদের ভ্যালুটা চলে আসবে 3.65, সরি √3 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাবো 6.2 ইন্টু 10⁻⁵ টেসলা, ঠিক আছে? আমাদের বিও জানতে চেয়েছে, আমরা বি মানে কত লিখবো? আমরা লিখি বি ইকুয়াল টু, বা এখান থেকে বলতে পারো যে BH ইকুয়াল টু B cos থিটা। তাহলে বি কত? বি লিখবো আমরা BH বাই cos থিটা। BH তো আমরা জানি 3.65 ইন্টু 10⁻⁵, আর cos থিটা cos 60 ডিগ্রি মানে হাফ। তাহলে হাফটা যদি ওপরে চলে যায় তাহলে আমরা পেয়ে যাবো কত? আমরা এটা লিখতে পারি 7.2 ইন্টু 10⁻⁵ টেসলা, ঠিক আছে? 10⁻⁵ টেসলা। এবার লাস্ট আমরা, এটা সর্বশেষ অঙ্ক আমাদের আজকের,
অঙ্কগুলো দেখো খুবই সহজ সরল আছে, ঠিক আছে। 2022 দিয়েছিল আমাদের এইচএসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যে কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান বি। তাহলে বিএইচ আমাদের বলেছে অনুভূমিক, বিএইচ মানে হচ্ছে বি, ও বিনতিকোণ 60 ডিগ্রি, মানে থিটা আমাদের বলে দেওয়া আছে 60 ডিগ্রি হলে ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ কত। তাহলে আমাদের খুব সহজ, তাহলে বিভি মানে কত লিখি, বিএইচ ইন্টু ট্যান থিটা। বিএইচ মানে বলেছে বি, আর ট্যান আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। ট্যান 60 ডিগ্রি কত, √3, তাহলে আমরা পেয়ে আছি √3 ইন্টু বি। তাহলে এই জাতীয় ছোট ছোট প্রবলেম তোমাকে এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে হতে পারে, ঠিক আছে। দেখো প্রবলেমগুলো একদমই সহজ, এমন আহামরি কিছু নেই। তুমি যদি থিওরি পার্টটাকে একটু ভালোভাবে বুঝে যাও, তাহলে এখান থেকে যেমন টাইপের প্রবলেম দেখ না কেন তুমি সহজেই করতে পারবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, আশা করছি তোমাদেরকে লেকচার খুব ভালো লেগেছে। তো পরের ক্লাসে আবার নতুন কিছু জিনিস নিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা সকলে করে নাও এই পার্টটাকে। টাটা, বাই বাই।